এবার কর বসতে যাচ্ছে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য সহ ভিআইপিদের পাওয়া ভাতার উপর। একই সাথে তুলে নেওয়া হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলের আয়ের উপর থাকা ছাড় সুবিধাও। এছাড়া বিচারক, সরকারি চাকরিজীবীদের বেতন, উৎসব ভাতা ও বোনাসের পাশাপাশি অন্যান্য সুবিধা ও পুরস্কার থেকে পাওয়া আয়ের উপরও করারোপের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তালিকায় আছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ও বিভিন্ন সময়ে 213টি এসআরওর মাধ্যমে দেয়া এসব অব্যাহতি সুবিধা বাতিল ও পর্যালোচনা সুপারিশ করেছে নিয়ে গঠিত এনবিআর এর কমিটি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই অবগত আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য ভাতা ও অন্যান্য সুবিধা থেকে পাওয়া আয়ের উপর কর অব্যাহতি সুবিধা পান প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ ভিআইপি ব্যক্তিরা। এসআরও জারির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য এই কর ছাড় সুবিধা দিয়ে রেখেছে সরকার। তবে নতুন বাজেটে এটি বাতিলের সুপারিশ করেছে এনবিআর গঠিত কর অব্যাহতি পর্যালোচনা কমিটি। বেতন ভাতা ছাড়া অন্যান্য সুবিধা ও পুরস্কার থেকে আয়ের উপর করছাড় সুবিধা পান বিচারক ও সরকারি চাকরিজীবীরাও। তবে সেটিও উঠে যাচ্ছে নতুন বাজেটে। একই সাথে আয়ের উপর করছাড় সুবিধা পাওয়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোও আসছে অর্থ বছর থেকে পাবে না সেই সুবিধা। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেলে নতুন বাজেটে বাস্তবায়ন হতে পারে এনবিআরের এসব উদ্যোগ। ট্যাক্স এক্সেমশন বা কর ছাড়, যেখানে বহু পুরানো কর ছাড় আছে, যেই সেক্টর বা ফার্মের তারা দাঁড়িয়ে গেছে, সেগুলো আমার মনে হয় 3, 6, 9 মাস এরকম একটা ক্লজ দিয়ে, সানসেট ক্লজ দিয়ে বেরিয়ে আসা যেতে পারে একটা ফেজ ওয়াইজ। স্টেট ওন এন্টারপ্রাইজ, এদের অনেকে কিন্তু ট্যাক্স দেওয়ার মতো জায়গায় আছে, কিন্তু প্রপারলি ট্যাক্স নেটের মধ্যে তারা নাই বা ট্যাক্স দেয় না। সেই জায়গাটায় ট্যাক্স আহরণ ফোকাস করতে হবে। প্রতি বছর কর ছাড়ের কারণে বড় অঙ্কের রাজস্ব হারায় এনবিআর। 2022-23 অর্থ বছরে যা ছিল 1,07,000 কোটি টাকা, যা ওই বছরে আয়কর থেকে আদায়ের সমপরিমাণ। আর দীর্ঘদিন ধরে এই সংস্কৃতির তীব্র বিরোধিতা করে আসছে আইএমএফ। তাই বাস্তবতা আমলে নিয়ে নতুন অর্থ বছরে কঠোর হতে চায় এনবিআর। এজন্য তুলে দেয়া হতে পারে ট্রাস্ট ও ব্যবসায়িক সংগঠনের কর ছাড় সুবিধা। তেল কোম্পানি, হাসপাতাল, বন্দর, টেলিফোন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের আয়ের ওপর কর বসতে পারে নতুন বাজেটে। তালিকায় আছে দাতা সংস্থা, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানও। কর বসতে পারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পোষ্যদের কল্যাণে পরিচালিত 7 প্রতিষ্ঠানের আয়ের ওপর। এমনকি উঠে যেতে পারে পাটজাত পণ্য উৎপাদনে থাকা করমুক্ত সুবিধাও। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে করছাড় সুবিধা তুলে দেওয়ার জন্য আইএমএফের চাপ থাকলেও কিছু বহাল ও বাকিগুলোর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পর্যালোচনার সুপারিশ করেছে কমিটি। একটা হচ্ছে যে কর জালের মধ্যে আনলাম, আরেকটা হচ্ছে যে কর প্রশাসনটাকেও কিন্তু আরও আধুনিকীকরণ করা এবং সেইটাকেও একটা জবাবদিহিতার মধ্যে আনা, যে এটা যারা কর দিচ্ছে তারা নির্বিঘ্নে যাতে দিতে পারে, কোনো ধরনের হ্যারাসমেন্ট, হ্যাসেল এরকম যাতে না হয়, ওইগুলোও করতে হবে এটা। এবং এটার জন্য যে সব ক্ষেত্রের মতোই এখানেও আসলে আপনার দক্ষতা বাড়ানোর জন্য অটোমেশন, ফুল অটোমেশনের দরকার। 2028 সাল পর্যন্ত 12% কর্পোরেট কর আছে তৈরি পোশাক খাতে, যা মেয়াদ শেষ হওয়ার আগেই পর্যালোচনার সুপারিশ করেছে কমিটি। আর কর অব্যাহতি দেয়া গ্রামীণ ব্যাংকের সুবিধা 2029 সালের পর মেয়াদ না বাড়ানোর সুপারিশ করেছে এনবিআর এর গঠিত কমিটি। মইনুল হাসান, 71, ঢাকা। রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোবাংলার দীর্ঘদিনের বকেয়া সোয়া 3,000 কোটি টাকা শুল্ক কর আদায়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর। চলতি মাসে এই চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বলা হয় যে 2009 থেকে 2015 সাল পর্যন্ত পেট্রোবাংলার মোট বকেয়া শুল্ক করের পরিমাণ ছিল 13,278 কোটি টাকা। দীর্ঘ সময় এই অর্থ পরিশোধ না হওয়ায় এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী মন্ত্রণালয় থেকে ঋণ নিয়ে গত 2 অর্থ বছরে 10,000 কোটি টাকা পরিশোধ করেছে পেট্রোবাংলা। এখন অবশিষ্ট 3,278 কোটি টাকা পরিশোধের জন্য পুনরায় অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একীভূতকরণ থেকে বের হয়ে আগের মতো স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম চালাতে চায় এক্সিম ব্যাংক। নতুন অধ্যাদেশ পাশের পর এ ব্যাপারে জোরালো আলোচনার প্রস্তুতি নিচ্ছেন প্রতিষ্ঠানটির পুরনো উদ্যোক্তারা। 71কে যা নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। বিশেষজ্ঞরা মনে করেন যে প্রতিষ্ঠানগুলোকে আবারও পুরনো ধারায় ফিরতে দিলে কঠিন হবে গ্রাহক আস্থা ফেরানো। আরো জানাচ্ছেন আব্দুল জাহির আনাস।
5 প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলছে 5.5 মাসের বেশি সময় ধরে। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন কিংবা আইনি পরিবর্তন পুরোপুরি শেষ হয়নি এখনও, কিন্তু তার মধ্যেও আবার নতুন আলোচনায় রেজুলেশন অধ্যাদেশকে কেন্দ্র করে, যার ভিত্তিতে মালিকানায় ফেরার সুযোগ রয়েছে পুরনোদের। আর সেই দৌড়ে সবার আগে আছে এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র বলছে একীভূত অবস্থায় থাকতে চায় না এক্সিম, তাই আলোচনার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের সাথে। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলে বিভ্রান্ত হতে পারেন গ্রাহকরা। কম বললে বলা হবে ভবিষ্যৎ অনিশ্চিত, আর বেশি বললে বলা হবে ভবিষ্যৎ অন্ধকার। 5টা ব্যাংক হলেও মালিক তো দুটো বড় বিজনেস গ্রুপ, কাজে তাদের পক্ষে এই দুই, একটা হলো লাইসেন্স আর একটা হচ্ছে 18 ক, এই দুইয়ের ভিত্তিতে এই দাবিটা করা যে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানটা ফিরিয়ে দেন, সেটা করে পার পেয়ে যাওয়ারও একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। সর্বশেষ সম্পদমান পর্যালোচনায় এক্সিম ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল 51,642 কোটি টাকা, যার মধ্যে 48% বা প্রায় অর্ধেকই খেলাপি। আর মোট সম্পদ দেখানো হয়েছে 62,000 কোটি টাকা। এছাড়া সর্বশেষ শেয়ার প্রতি দর ছিল 5 টাকা 30 পয়সা। মূলত সে সময়ের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার প্রতিষ্ঠানের নামে নেয়া বিপুল ঋণ বিপদে ফেলে প্রতিষ্ঠানটিকে, যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা অন্যগুলি নিয়ে কথা বলবো, আমরা শুধু আমাদের এক্সিম ব্যাংক নিয়ে কথা বলবো। অত বড় সাহস এবং অত বড় ইয়ে তো আমাদের নাই। এটা তো গভর্নমেন্ট বলছে যে মার্জারটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে আমরা এক্সিম ব্যাংক নিয়ে কথা বলবো। একটা মডেল হতে পারত অন্যান্যগুলো নিষ্পত্তির জন্য, সেই মডেলটাই তো এখন ভেঙে পড়ছে। কাজে আস্থা ফিরে আসার যে একটা পথ খুলেছিল, সেটা তো আবার সংকুচিত হতে পারে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। একিউআর অনুযায়ী এক্সিম ব্যাংকের লোকসানের পরিমাণ ছিল 409 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। দর্শক, এবার জানাবো জ্বালানি পরিস্থিতির খবর। এই বিষয়ে বিস্তারিত জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, দেখতে পাচ্ছি যে আপনি একটি লম্বা সিরিয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সরবরাহ এবং দাম বাড়ানোর পর গতকালকে আমরা দেখেছিলাম যে আসলে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? না রাকিব, পরিস্থিতির খুব একটা উন্নতি নেই। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ ধরে সরকার রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস কার্যক্রম চালাচ্ছে পরীক্ষামূলকভাবে। আজকে থেকে সেটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে মোটরসাইকেলের জন্য। রাজধানীর 7টি পাম্প রয়েছে, এর মধ্যে আমরা এখন যেখানে আছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনেও ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যে মোটরসাইকেলের চালকরা আছেন তারা যদি জ্বালানি তেল নিতে হয় তাহলে ফুয়েল পাস দেখাতে হবে বাধ্যতামূলকভাবে, এবং ফুয়েল পাস যদি দেখাতে পারেন তাহলে তাকে সর্বোচ্চ 10 লিটার তেল দেওয়া হবে এবং মাসে তিনি সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত নিতে পারবেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি যে দাম তো বাড়ানো হলো এবং সরবরাহ কিছুটা বাড়িয়েছে, এবং ফুয়েল পাসের মাধ্যমে যাদের ফুয়েল পাস নাই তাদেরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ফুয়েল পাসের নিবন্ধন যারা করেছেন তাদেরকে তেল দেওয়া হচ্ছে। তাহলে ভোগান্তি কি কমেছে কিনা? তো তারা আসলে অনেকেই বললেন যে আগে যেমন ভোর থেকে অপেক্ষা করতে হতো তেলের জন্য, এখনও ঠিক 5 ঘন্টা 6 ঘন্টা করে অপেক্ষা করে তারপর তেল নিতে হচ্ছে। অর্থাৎ তাদের ভোগান্তি খুব একটা কমেনি। আর অন্যদিকে যে ব্যক্তিগত গাড়ির চালকরা আছেন তাদের ভোগান্তি আসলে আরও বেশি, যেটা আমরা আসলে শুরু থেকেই দেখাচ্ছিলাম যে তারা আসলে রাতে যখন অপেক্ষা করে, সারা রাত তেলের জন্য অপেক্ষা করে, পরের দিন দুপুর নাগাদ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও তেল পায় না। সেরকম একটা পরিস্থিতি এখনও বিদ্যমান রয়েছে। যদিও বিপিসি নির্দেশনা দিয়েছে যে 20% অকটেনের সরবরাহ ডিপো থেকে সবগুলো ফিলিং স্টেশনে বাড়ানোর জন্য, এবং পেট্রোলের ক্ষেত্রে 10%, ডিজেলের ক্ষেত্রে 10%। সেই জায়গায় আসলে ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু মানুষের যে ভোগান্তি কাঙ্ক্ষিত হারে সেটি কমেনি। এবং আমরা যতদূর জেনেছি যে আসলে ডিজেলের ক্রাইসিসটা আসলে সবচেয়ে বেশি, বিশেষ করে গণপরিবহন এবং মালবাহী যেসব ট্রাক রয়েছে সেসব গাড়ি চালকরা বলছেন তারা আসলে খেটে খাওয়া মানুষ, ডিজেল না থাকার কারণে তারা ট্রিপ মারতে পারছেন না। ট্রিপ না থাকার কারণে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এবং রাস্তায় বাড়তি খরচ করতে হচ্ছে এই তেল সংগ্রহ করতে এসে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে পরিস্থিতির খুব একটা উন্নতি এখন পর্যন্ত নেই। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরের খবরে।
অর্থবছরের ৮ মাসে দেশে চাল আমদানি বেড়েছে প্রায় ৩৫%। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয় যে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৫,৫৩,০০,০০০ চাল আমদানি করা হয়, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল $২৮ কোটি। একই সময়ে দেশে গম আমদানি বেড়েছে ৩৭%-এর উপরে, যার অর্থমূল্য ছিল $১৪৫ কোটি, খানিকটা বেশি। এ সময় ভোজ্য তেলের আমদানি ৬.৫% বেড়ে দাঁড়ায় $১৭৫ কোটি। তবে সবচেয়ে বেশি ১১৯% ব্যয় বাড়ে অপরিশোধিত জ্বালানি তেলে। বিপরীতে কমেছে তুলা ও চিনির আমদানি ব্যয়। সব মিলিয়ে ৮ মাসে ব্যয় ছিল $৪,৮৭৩ কোটি, বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ৫%। এদিকে এপ্রিলের ১৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে $২১,৭০,০০,০০০। গেল বছরের একই সময়ের তুলনায় যা ২৩.৮% বা $৪১ কোটি বেশি। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে $২,৮৩৩ কোটি। গেল বছরের একই সময়ে যা ছিল $২,৩৫০ কোটি। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর প্রবাসী আয় বেশি এসেছে 20.৬%। উল্লেখ্য, সবশেষ মার্চে দেশে মোট রেমিটেন্স আসে রেকর্ড $৩৭৫ কোটি, আর সবশেষ অর্থবছরে যা ছিল ৩,০০০ কোটি মার্কিন ডলারের খানিকটা বেশি। ১.৫ দশক দায়িত্ব পালনের পর প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তবে এখনই অ্যাপলকে পুরোপুরি ছেড়ে যাচ্ছেন না তিনি। দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসাবে, আর প্রধান নির্বাহী পদে তার স্থলাভিষিক্ত হবেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জন টার্নার্স। তিনি ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটির কাজ করছেন। টিম কুক দায়িত্ব ছাড়ার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন টার্নার্স। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকটে বিশ্বজুড়ে বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। ফলে মার্চে বৈশ্বিক বিক্রি ছাড়াই রেকর্ড প্রায় ১৭.৫ লাখ ইউনিট। মূলত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই বেড়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। তবে ব্যতিক্রম যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটিতে শুল্ক সুবিধা বাতিল হওয়ায় কমেছে বিক্রি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। তথ্য বলছে সারা বিশ্বে শুধুমাত্র মার্চ মাসেই নিবন্ধন হয় প্রায় ১৭.৫ লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৫% বেশি। আর ইউরোপে ৩৭% বেড়ে বিক্রি হয় ৫.৫ লাখ বৈদ্যুতিক গাড়ি। সংশ্লিষ্টদের মতে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই মূলত বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এই যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও থাইল্যান্ড। এছাড়া চীন, ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে অন্য দেশগুলোতেও গেল মাসে নিবন্ধন বেড়েছে ৭৯%। তথ্য অনুযায়ী গেল মাসে জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ ১ লাখ ইউনিট, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭% বেশি। এ সময় যুক্তরাজ্যের বিক্রি ১,৩৯,০০০। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে বিক্রি হয় ২,২১,০০০ ইউনিট, যা গত বছরের প্রথম ৩ মাসের তুলনায় ২২% বেশি। বিক্রি বেড়েছে ইউরোপের অন্যান্য দেশেও। গেল মাসে ফ্রান্সে ৬২,০০০, নেদারল্যান্ডসে ১৯, নরওয়ে ও সুইডেনে ১৮,০০০ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়। তবে ব্যতিক্রম দেখা গেছে যুক্তরাষ্ট্র ও চীনে। দেশ দুটিতে উল্লেখযোগ্য হারে কমেছে বিক্রি। মূলত বৈদ্যুতিক গাড়িতে কর সুবিধা বাতিল ও কার্বন নির্গমনের মান শিথিল করায় যুক্তরাষ্ট্রে কমেছে বিক্রি। আর গাড়ি বদলে ভর্তুকি বন্ধ করেছে চীন। ফলে ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি কেনায় আগ্রহী চীনা ক্রেতারা এখন ঝুঁকছে বড় গাড়ির দিকে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।